আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমাদের জীব প্রযুক্তির 9 নম্বর লেকচার হবে। পরিচিতি তো সবাই জানোই, কলেজও জানো সবাই। এখন দেখো, আজকে আমরা কয়েকটা টপিক আলোচনা করব। প্রথম আলোচনা করব বাংলাদেশের প্রথম জিএম খাদ্য ফসল, তারপরে জিনোম সিকোয়েন্সিং, ওই যে অপরাধী শনাক্তকরণ বলছিলাম, পিতৃত্ব নির্ণয় বলছিলাম, তারপরে আরো অনেক ইন্টারেস্টিং বিষয় এর মধ্যে আছে দেখবা। তারপরে জীব প্রযুক্তির প্রয়োগে কি কি সতর্কতা, মানে জীব নিরাপত্তা, আমাদের কি কি নিরাপত্তার জন্য কি কি করতে হবে, এই তিনটা টপিকস, চারটে 1 2 3, এই চারটা টপিকস মোটামুটি আলোচনা করার চেষ্টা করব। এখন দেখি 30 মিনিটের ক্লাস কতটুকু সম্ভব হয়। তা প্রথমেই আমরা আসি আমরা প্রথমে আলোচনা করব জিএম, জেনেটিক্যালি মডিফাইড খাদ্য ফসল আর কি। এটা তোমরা জানো, অনেকগুলো পড়ে আসছে এ পর্যন্ত। মানে জিন মডিফিকেশনের মাধ্যমে, মানে জিনটা চেঞ্জ করে, মডিফিকেশন মানে চেঞ্জ করা। তোমরা এখানে দেখতেছো, এখানে জেনেটিক মডিফিকেশন না বলে তোমরা জিন মডিফিকেশনের মাধ্যমে বলতে পারো। একটা ইন্টারেস্টিং জিনিস আছে, তোমাদের পরে দেখাবো, ভিডিওটা হালকা একটু এসে গেছে, পরে এসে দেখাবো। জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে বিভিন্ন ফসলের রোগবালাই প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যে ফসল উৎপাদন করা হয় তাকে বলে জিএম ফসল। কারো কোনো সন্দেহ আছে? দেখো, একবারে সহজভাবে নাও। আর তোমরা যদি একটু অনেকে কমেন্ট করো স্যার দেখা যাচ্ছে না, দেখা যাওয়ার তো কোনো দরকার নাই। কারণ হচ্ছে তোমাদের আমি যেগুলো পড়াইছি সব বইয়ে আছে। ওই যে ছাত্ররা যাওয়ার সময় লিখে গেছে যে আমার কাছে কোনো ওহি আসে নাই, সব বইয়ে আছে জিএম স্যার। এখন দেখো, জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে বিভিন্ন ফসলের রোগবালাই প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শুধু রোগবালাই প্রতিরোধ ক্ষমতা না, তারপরে হচ্ছিল তোমাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে যে ফসল এবং গুণগত মানও বৃদ্ধি করা হয়েছে যে ফসল উৎপাদন করা হয়। আমার মনে হচ্ছে এখন তোমাদের পড়াতে গিয়ে এখন মনে হলো যে শুধু রোগবালাই প্রতিরোধকে আরো উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করছে, তারপরে গুণগত মান বৃদ্ধি করছে এই জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে যে ফসলগুলো উৎপন্ন করা হয়েছে সেগুলোকে বলে জিএম ফসল। তা বিশ্বের এখন প্রায় তোমার 30টা দেশে এই জিএম ফসল উৎপাদন করছে। আর আমাদের বাংলাদেশেও গত 22শে জানুয়ারি 2014 সালে একটি জিএম খাদ্য ফসল বাজারজাত করা হয়েছে এবং কৃষক পর্যায়ে বিতরণ করা হচ্ছে। ওনারা এগুলো চাষাবাদ শুরু করেছেন। সেই ফসলটার নাম হচ্ছে বিটি বেগুন। আগে একটু বলে নিই যে বিটি বেগুনটা আসলে কি। তোমাদের আগের ক্লাসে আমি পড়িয়েছিলাম, দেখো মনে আছে কিনা, এই বিটি বেগুনের যে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, একটা বই বানানটাও আমি ঠিক করে দিছি। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামক একটি সয়েল ব্যাকটেরিয়া, সয়েল মানে যে ব্যাকটেরিয়া মাটিতে থাকে, আগের ক্লাসে বলছিলাম, ব্যাকটেরিয়া থেকে ক্রিস্টাল প্রোটিন জিন কিনেছে, ক্রিস্টাল প্রোটিন জিন এই বেগুনের জিনোমে, জিনোম আমরা পরে আসতেছি, জিনোমের অন্তর্ভুক্ত করে উৎপন্ন বেগুনের নাম হলো বিটি। এই ব্যাসিলাস থেকে বি আর এই থুরিনজিয়েন্সিস থেকে টি, এটা নিয়ে বিটি বেগুন। এতে এমনি বি আর টি দিয়েই তোমার মনে থাকবে যে কোন ব্যাকটেরিয়া। সয়েল মানে হচ্ছে হলো মাটি, এই মাটি থেকে আর কি, মাটিতে বসবাসকারী ব্যাকটেরিয়া থেকে একটু বিটি বেগুন তৈরি করছে। ওই ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় কিছুদিন আগে, কয়েক বছর আগে আসছে যে তোমার এই ক্রিস্টাল জিন কোথা বিটি বেগুনের মধ্যে কোন জিন সংযোজন করা হয়েছে। এখন এই বিটি বেগুনটা আর সাধারণ বেগুনের মধ্যে পার্থক্য কি এখন একটু বলে নিই। আমি কিছুদিন আগে আমার ফুফু বাড়ি, তাও মনে হয় 12 বছর পরে বেড়াতে গিয়েছিলাম, যা দেখি যে একটা বেগুনের ক্ষেত, তা দেখি যে ওখানে ওষুধ দেওয়ার যন্ত্রপত্র সব রেখে দিয়েছে। আমি বললাম কেন এত কি প্রতিদিনই ওষুধ দিন? কয় হওয়া প্রায় 2-1 দিন পর পরই ওষুধ দিতে হয়। তা আমার কথা বিশ্বাস না হলে তোমাদের স্যারের, হাসান স্যারের বইয়ে দেখো যে বিটি বেগুনের এমনিতে নর্মাল বেগুনগুলোতে বছরে প্রায় প্রতি ঋতুতে, বছরে না, বেগুনের যে ডিউরেশন পিরিয়ড, যে বীজ লাগানো থেকে শুরু করে 60 থেকে 180 বার পোকানাশক স্প্রে করতে হয়। আর এই বেগুনগুলোতে কি হয়, বেগুনগুলো যেন খুব সফট, এই জন্য এই বেগুনের পোকাগুলো খুব সহজে আক্রমণ করে, বিশেষ করে ডগা আক্রমণ করে আর বেগুনে আক্রমণ করে। বেগুনটা কি বলো, ফল
ফল না মূল না কাণ্ড না কি তোমাদের বলতে হবে। বেগুনটা আসলে কি ফল মূল না। আমাদের একবার একটা কলেজের ছেলেদের নিয়ে ইন্ডিয়াতে যাওয়া হয়েছিল বিজ্ঞান মেলায়, তখন ওখানে আসছিল ধান কি, ধান ফল বীজ নাকি অন্য কিছু। তা তোমাদের এখন প্রশ্ন থাকলো বেগুনটা আসলে কি, এটা ফল না কাণ্ড না মূল না পাতা না ডগা, তোমরা বলবা। তো এটা হলো বেগুনের এই ডগাটা হচ্ছে খুব, এরা এই পোকাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট করে দেয় এবং বেগুনটাকেও নষ্ট করে দেয়। এই জন্য এই প্রতি মানে ঋতুতে বেগুনের যে ডিউরেশন 60 থেকে 180 বার পোকানাশক স্প্রে করতে হয়। আর পোকানাশক স্প্রে করলে কি হয়, পোকানাশক স্প্রে করলে এই যে ওষুধটা তোমার বেগুনের সাথে, যখন মানুষ বেগুন খায় বেগুনের সাথে এই পোকানাশক এই ওষুধটা মানুষের শরীরে চলে যায় এবং যাওয়ার পরে মানুষের সেল ডিভিশন অ্যাবনর্মাল করে দেয়, তখন ক্যান্সার হয়। তোমরা একটু জানো, এর আগেও প্রথম ক্লাসে আমি বলছিলাম যে আমাদের ব্রয়লার বেশি খাওয়ার কারণে আগে শুধু শহরেই ক্যান্সারের কথা শোনা যেত, আর এখন দেখো ক্যান্সার গ্রামেও। কেন, কারণ কি, ওই যে ব্রয়লার খুব বেশি হয়। আমার এক আত্মীয় ক্যান্সার হয়েছে, সম্মিলিত সামরিক হাসপাতালে আমি দেখতে গেলাম। তা আমি জিজ্ঞাসা করলাম যে আন্টি ব্রয়লার কেমন খায়, তা বললো যে ফ্রিজে সবসময় 5-6টা তো থাকতোই। আমি বললাম তাহলে কি ক্যান্সার আপনার হবে না আমার হবে? আমি ঢাকা শহরে আসার পরে কোনোদিন ব্রয়লার কিনছি বলে আমার মনে পড়ে না, বা এমনিতে গ্রামে গেলেও সাধারণত খাই না, কোনো আত্মীয় স্বজন বাড়ি গেলেও নিষেধ করে দিই যে ব্রয়লার সোনালি এগুলো, কারণ ওই ব্রয়লারটা থেকে ক্যান্সারের হচ্ছে হলো অনেক বেশি সূত্রপাত। ওই তোমরা জানো, ওইদিকে আর আজ আর যাবো না। এর এক ক্লাসে বলছিলাম যে ওই ব্রয়লারের মতোই এখানেই, আর শুধু তাই না, আর এই জমি থেকে যখন এই বেগুনের জমি থেকে বৃষ্টি নামবে, এই পানিটা, পানির সঙ্গে এই পোকানাশকটা তোমার খাল বিলে গিয়ে পড়বে। খাল বিলে পুকুরে পড়লে পুকুরে যে জলজ উদ্ভিদ আছে সেগুলো মারা যাবে, তারপরে মাছের ক্ষতি হবে। এর আগে জানো 1988 সালে বন্যা এরকম আমাদের দেশে যখন ইরিধান আসলো, তখন এই 88 সালে বন্যাতে পানিতে ছেপে বিলে গেল, তখন বিলে পুকুরে গেছে। যেসব পুকুরে সারের পানি কীটনাশকের পানি বেড়ে গেছে, তোমাদের যারা বাপ চাচা আছে এদের কাছে বা আম্মা খালা যারা আছে এদের কাছে জিজ্ঞাসা করো, একেবারে মাছগুলো সব ঘা হয়ে, মানুষের যেরকম ঘা হয় শোল মাছ পুঁটি মাছ কই মাছগুলোতে ঘা হয়ে গেছিল। তো এখনো যদি তুমি পোকানাশক এরকম স্প্রে করতে থাকো, তখন এই উদ্ভিদও মারা যাবে, প্রাণীও মারা যাবে, তারপরে মাটিও পরিবেশ দূষণ হবে, তারপরে বৃষ্টির পানির সাথে কৃষকের হাজার হাজার টাকার ওষুধ কিনতে হবে। আর এই ওষুধ ছিটানোর জন্য যে বললাম একদিন 2 দিন পর পর ওষুধ ছিটায়, এই জন্য অনেক কর্মঘণ্টা। শুধু এই যে ওষুধ কোম্পানি ব্যক্তিও একসময় বীজ দ্বারা আক্রান্ত হয়, কিন্তু এতে স্যার খুব সুন্দরভাবে দেখো হাইলাইট করছে যে এতে কেবলমাত্র ওষুধ প্রস্তুতকারী কোম্পানি লাভবান হয় আর সবাই ক্ষতিগ্রস্ত হয়। আর যদি দেখো এখন সহজভাবে বলো, যদি আমরা, এটা হলো সাধারণ বেগুনের এই সমস্যা, আর যদি আমরা বিটি বেগুন চাষ করি, বিটি বেগুন চাষ করলে এখানে যে পয়েন্টগুলো আছে দেখো, এই রেগিনিস্টের পয়েন্টগুলো হলো যে বেগুনের সাথে মানুষের দেহে প্রবেশ করবে না এই কীটনাশক। বিটি বেগুন যদি তুমি চাষ করো তখন ক্যান্সারও হবে না। তারপরে ফসলের জমি থেকে দেখো এই যে কীটনাশক বিষ নদী বা খাল বিল পুকুরের কথা এখানে যাবে না। তারপরে হচ্ছে হলো জলজ উদ্ভিদ প্রাণী ভালো, মাটি ও পরিবেশ মানে দূষণ মুক্ত থাকবে, কৃষকের হাজার টাকার ওষুধ কিনতে হবে না। এইটাই দেখো, এই কথাটাই পরের ইসে লেখা আছে। এই জন্য একটা পড়লেই আর একটা এমনি হয়ে যায়। তোমাদের আমি বলি যে একটা দিয়ে আর একটা শিখতে হবে। দেখো ওই কথাগুলোর এখানে উল্টা, বিটি বেগুন চাষ করলে লাভবান হবে না, যে ওষুধ কিনতে হবে না, স্প্রে করতে হবে না, তারপরে তোমার এই যে বিষ কিরা আক্রান্ত ক্যান্সার হবে না, মাটি পরিবেশ বিষ মুক্ত থাকবে। দেখো একই জিনিস, আগে যা পড়ালাম ওইটাই শুধু ইয়ে করে দেবা আর কি, উৎপাদন বাড়বে। শুনছো সবাই? তো এখন আসো, তোমাদের আরেকটা টপিকস এখানে আছে যে আমাদের ডক্টর রাখাউরি স্যার পড়াইছিলেন গত ক্লাসে, ওনার কথা বলছিলাম। এই জন্য স্যারদের কথা স্মরণ হয় যখনই পড়াতে যায়। আজকে আরো অন্য এক স্যারের কথা, তোমরা সবাই মনে করো আমি শুধু এক স্যারের কথা বলি, জি না, আমার যখন যেটা পড়াতে গিয়ে যে স্যারদের কথা টপিকস আসে আমি ওই স্যার, আজকে আর এক স্যারের কথা বলবো। তো এখন দেখো, দেখো এই যে যেটা বলছিলাম বিটি বেগুন চাষ করলে কি লাভ হয়, বিটি বেগুন চাষ করলে, এটা তো বললামই যে ওই কথাগুলোই শুধু একটু উল্টায় দেওয়া হয়েছে আর কি। আর দেখো এখন যেটা বলতেছিলাম যে জিএম ফসল ক্ষতিকর কিনা, পরিবেশবাদীরা বরাবরই এর বিরোধিতা করে আসছে যে আসলে জিএম ফসলটা ক্ষতিকর কিনা। এখানে একটা কথা কিন্তু তোমরা আসলে এত কিছু কিছু সবাই আমাদের 99% ছেলেপেলে, 2-1 ছেলেপেলে এমন কমেন্ট করো যেগুলো আমি ওই অপরাধী শনাক্তকরণের সময় ওখানে এসে বলবো যে অপরাধী যেই হোক, এসবগুলো কিন্তু পছন্দ করি না। দেখো জিএম ফসল ক্ষতিকর কিনা, তো অনেকেই
তার আচ্ছা এটার গল্প বলবো না, কারণ তোমাদের কয়েকজন আছে খুবই বাজে। জিএম ফসল ক্ষতিকর কিনা, এটা হচ্ছে হলো যে জিএম ফসল কি আমাদের জন্য ক্ষতিকর কিনা। পরিবেশবাদীরা যারা পরিবেশ নিয়ে কাজ করে, তোমরা জানো আমাদের দেশে কয়েকটা সংগঠন আছে পরিবেশবাদী সংগঠন, এইগুলোর নাম বলতে হবে, সাধারণ জ্ঞান পরীক্ষায় আসবে। যে এটা নিয়ে বলতেছে যে হ্যাঁ এই যে যে জিএম ফসল এগুলো মানুষের জন্য ক্ষতিকর, বা হাইব্রিড ফসল এগুলো ক্ষতিকর। যদিও আসলে হাইব্রিডটা আমি যেটা নিজে ব্যক্তিগত, এটা পড়ানোর মধ্যে না, ব্যক্তিগতভাবে বলি, হাইব্রিডের চাইতে যেটা ন্যাচারালটা এটা স্বাদ একটু বেশি হয়। যদিও তাদের কাছে যে পরিবেশবাদীরা বরাবরই এর বিরোধিতা করে আসছে যে তাদের এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। আমরা জানি প্রতিটি জিন একটা নির্দিষ্ট প্রোটিন তৈরি করে, আর প্রোটিনটাই ওই জিনের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। তো এখন দেখো বিটি ক্রিস্টাল জিনও একটি নির্দিষ্ট প্রোটিন তৈরি করবে। এখন আমাদের ওই যে বিটি বেগুনের মধ্যে আমরা যেটা বললাম বিটি জিন দিছি, ওই জিনটা একটা প্রোটিন তৈরি করবে। তাই ওই প্রোটিনটা, এখন কথা হচ্ছে যে আমাদের শরীরে কোনো প্রভাব ফেলবে কিনা। আমরা ওই যে বলছি যে টক্সিকটা আমাদের শরীরে কোনো প্রভাব ফেললে ক্যান্সার হয়, কিন্তু এই বিটি বেগুন যে প্রোটিনটা তৈরি করবে এই প্রোটিনটা আমাদের কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে কিনা। এখন পরীক্ষা করে দেখা গেছে যে বিটি জেন বিশেষ পোকার জন্য বিষাক্ত হলেও, ওই যে বেগুন গাছে যে পোকা লাগে তার কিন্তু মানুষের জন্য এটা মানে বিষাক্ত নয়। তাই এইরকম এছাড়া বিটি বেগুন উদ্ভাবনে পৃথিবীর উন্নত 10টি দেশের এখনো অধিক গবেষণাগারে মাছের উপর এটা প্রয়োগ করছে। ওই বিটি বেগুনের খাওয়ানো হয়েছে মুরগি, ছাগল, খরগোশ ইত্যাদি প্রাণীর উপর গবেষণায় কিছু কিছু খাওয়ানো হয়েছে, আর এমনিতে ক্ষতিকর প্রভাব প্রতিফলন হয়নি। কাজেই আমরা দ্বিধাহীনভাবে মনে করতে পারি যে বিটি বেগুন খেতে পারবো, কারণ এই প্রত্যেকটা আমি জীবন নিরাপত্তার মধ্যে গিয়ে আবার তোমাদের এটা পড়াবো যে এটা আসলে যে কিভাবে এটা আমরা ওই যে বায়োসেফটি জীবন নিরাপত্তা বিধান, ওখানে আসলে জিএম ফসল তোমাদের কিন্তু এমসিকিউ আসে জিএম ফসল কি, তারপরে এগুলো। ও আরেকটু বলে নিয়ে, যখন আমি জিএম ফসল বললাম তাহলে আমি যদি বলি এখন জিএম উদ্ভিদ কি, তাহলে তুমি টোটালটাই জিন মডিফিকেশনের মাধ্যমে জিন পরিবর্তন করে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন, সেটা রোগ প্রতিরোধী জাত হোক অথবা তোমাকে কি বলে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করছে এরকম জাত হোক, উচ্চ ফলনশীল হোক, যেটাই তৈরি করা হয় যদি উদ্ভিদ হয় সেটা হলো উচ্চ ফলনশীল জিএম প্লান্ট বা জিএম উদ্ভিদ। আর যদি বলো এটা জিএম প্রাণী, তাহলে ওটা হচ্ছে হলো প্রাণীকে মডিফিকেশনের মাধ্যমে তৈরি করা হয়েছে। আর যদি বলে অর্গানিজম, অনেক ক্ষেত্রে দেখবা জিএমও আছে, ওটা হবে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস। ঠিক আছে, তো এখন দেখো এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের, তাহলে এখন আমাদের একটা টপিকস হয়ে গেল যে জিএম কি, জিএম ফসল কি, জিএম ফসল বা বিটি বেগুন কি, এগুলো কিন্তু পরীক্ষায় থাকবে। জিএম ফসল কি বা বিটি বেগুন কি, বিটি বেগুন মানুষের জন্য ক্ষতিকর কিনা, বিটি বেগুন আর সাধারণ বেগুনের মধ্যে পার্থক্য কি, আর একটা হয়ে গেল যে জিএম ফসল ক্ষতিকর কিনা। আমি প্রশ্ন দিলে কিন্তু এইটাই দেবো যে জিএম ফসল ক্ষতিকর কিনা, তোমরা তখন সুন্দরভাবে এটা লিখে দেবে ইনশাল্লাহ। এবং আর তোমাদের অন্য ছাত্রদের মতো ইনশাল্লাহ ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় 100% নাম্বার পাবা। এটা তো একটু আগে দেখিয়েছি। এখন আমরা যাচ্ছি জিনোম সিকোয়েন্সিং। তোমাদের দ্বিতীয় টপিক ছিল আমাদের জিনোম সিকোয়েন্সিং। জিনোম সিকোয়েন্সের মধ্যে দেখো একটু আগে বোঝো জিনোম কাকে বলে। জিনোম কাকে বলে, একটা দুইটা শব্দ কথা বলবো। একটা হলো জিন থেকে জিনোম, একটা জীবের এক সেট যে জিন আছে ওই জিনকেই বলে হচ্ছে জিনোম। সহজ কথায় যদি বলো, তোমাদের বই আরেকটু আমি ওই সহজ থেকে দিলাম, জিন থেকে জিনোম বানাই দিলাম। জিন দেখো এখানে লেখা আছে জিন, তা আমি এটা পরে আসতেছি, এটা পরে লেখা আছে দেখো, তারপরে একটু কারেকশন করতে হবে। তোমরা জানো যে তোমাদের ক্রোমোজোম আছে কতটা বলো, তোমাদের ক্রোমোজোম আছে হলো জানো তো সবাই 23 জোড়া ক্রোমোজোম আছে। এর মধ্যে মানে হোমোলোগাস ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে। এর মধ্যে যদি প্রত্যেকটা জোড়া থেকে তুমি একটা নিয়ে সেট করো তাহলে 23টার একটা সেট হবে। তোমরা তো সেট সম্বন্ধে ভালো ধারণা আছে। তো এখানে বলা আছে যে কোনো একটি প্রজাতির নির্দিষ্ট কোনো একটি প্রজাতির একটি নিউক্লিয়াসে, সব নিউক্লিয়াস তো অনেক আছে, একটি নিউক্লিয়াসে। এটাও প্রশ্ন যে কত আছে, যে অনেক প্রজাতি আছে যাদের কোষে বা জীব আছে যাদের কোষে একাধিক নিউক্লিয়াসও থাকে, আবার অনেকে আছে বহু নিউক্লিয়াসও থাকে, আবার কিছু কোষ আছে যাদের নিউক্লিয়াসই থাকে না। আচ্ছা এটা পরে আসবো। একটি নিউক্লিয়াসের সাধারণত ক্রোমোজোমের একটি সেটকে বলা হয় জিনোম। কি বললাম, এক সেট, ওই যে বললাম তোমাদের 2 সেট ক্রোমোজোম আছে, টুয়ারিসেন, এই জন্য তোমরা হলো ডিপ্লয়েড। আর যাদের এক সেট ক্রোমোজোম থাকে তাদেরকে বলে হ্যাপ্লয়েড। এটা একেবারে কোষের প্রথম চ্যাপ্টারে আমি পড়িয়েছি যে নিউক্লিয়াসে সাধারণত নিম্ন শ্রেণীর জীব হলে এক সেট ক্রোমোজোম থাকে, তাদের একটি জিনোম থাকে। আর যারা উচ্চ শ্রেণীর জীব তাদের হলো 2 সেট ক্রোমোজোম থাকে। আর
এই একটা দেখো এখানে, আবার বলতেছি এই জন্য সহজভাবে। আর তোমরা এটা জানো, আমার কথা যদি বিশ্বাস না হয় এখানে একটু ভালো মতো দেখো। এই যে হাসান আবার বলবেন আমার স্যারের বই দেখাচ্ছি, এই বইটাতে ভালো আছে তাই দেখো এখানে দেখা যায় কিনা। এই যে দেখো এটিজিসি, এটা আবার দেখাবো। এটিজিসি জিনগুলো মিলে হয়েছে হলো তোমার, দেখো এই যে ক্রোমোজোমের এক এক, এই যে ডিএনএ গুলো মিলে হয়েছে তোমার এই যে ক্রোমোজোম, নির্দিষ্ট ক্রোমোজোম দেখতেছো এই জিনগুলোই। তাহলে দেখো এই জিনগুলো মিলে হয়েছে ডিএনএ, এর সাথে প্রোটিন মিলে হয়েছে এই যে ক্রোমোজোমের দুইটা বাহু, আর এই নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে, সবাই দেখছো। এখন দেখো, এই জন্য বলতেছি যে এক সেট ক্রোমোজোমকেই জিনোম বলে, অথবা এক সেট ক্রোমোজোমে যতগুলো জিন আছে সেই জিনের সমষ্টিকে। কিন্তু এখানে বইটা একটু কারেক্ট তোমরাই দেখো একটু, ডিপ্লয়েড নিউক্লিয়াসে দুটি জিনোম থাকে। ক্রোমোজোমের মূল উপাদান হচ্ছে হলো ডিএনএ, এই যে দেখাই দিলাম, আবার দেখে নাও, এই যে ক্রোমোজোমের মূল উপাদানই হচ্ছে হলো, দেখতেছো ডিএনএ আর প্রোটিন। দেখছো সবাই? না হলে তোমাদের বই বাই করে পিছনে দেখো, এখানে দেখা না গেলে এইসব কমেন্ট হবে না যে দেখা যাচ্ছে না। দেখা করতে তোমাদের বইয়েই তো আছে সব। অংশ বিশেষী জিন হিসাবে কাজ করে, কাজেই বলা যায় একটি জীবে এক সেট ক্রোমোজোমে অবস্থিত, কি বললাম, এক সেট ক্রোমোজোমে অবস্থিত সকল জিন সহ পূর্ণাঙ্গ ডিএনএ জিনোম, মানে এক সেট। কিন্তু এইখানে দেখো এই কথাটার সাথে এই কথা কন্ট্রাডাক্টরি। একটি জীবে এক সেট ক্রোমোজোমে অবস্থিত সকল জিন সহ পূর্ণাঙ্গ ডিএনএ জিনোম, এই যে এখানে এই কথাটা একটু কারেকশন হবে। একটি জীবকোষে অবস্থিত জিন সমষ্টিকে, তাহলে তো দুই সেট ক্রোমোজোমের জিন সমষ্টি হয়ে গেল। এখানে লিখতে হবে একটি জীবকোষে অবস্থিত এক সেট ক্রোমোজোমের যে এক সেট ক্রোমোজোমের জিন সমষ্টিকে একত্রে জিনোম বলা হয়। ইনশাআল্লাহ পরবর্তী এডিশনে এটা সংশোধনী আসবে। একটি জীবকোষে অবস্থিত এক সেট ক্রোমোজোমের যতগুলো জিন আছে বা এক সেট ক্রোমোজোমের জিন সমষ্টিকে বলা হয়। যাদের দুই সেট ক্রোমোজোম আছে তাদের এক সেট ক্রোমোজোমের যে জিন আছে তাদের সমষ্টি হলো জিনোম। সবাই শুনছো? যাদের দুই সেট ক্রোমোজোম আছে তাদের ওই দুই সেটের এক সেট, আর যাদের শুধু এক সেটই আছে যেমন হ্যাপ্লয়েড জীব, তাদের ক্ষেত্রে এটা এই সংজ্ঞাটা যে জীবকোষে অবস্থিত জিন, এটা শুধু হচ্ছে হ্যাপ্লয়েডের ক্ষেত্রে, কিন্তু ডিপ্লয়েডের ক্ষেত্রে এই সংজ্ঞাটা থাকবে না। কারণ সংজ্ঞাগুলো এমন ভাবে দিতে হবে যেন সবকিছু ইনক্লুড করে ওভারঅল, দুই একটা এক্সেপশন ছাড়া। একটি জীবকোষের জীবনকে ওই জীবের মাস্টার ব্লুপ্রিন্ট বলে। এটা কিন্তু আইসে মাস্টার ব্লুপ্রিন্ট কাকে বলা হয়? জিনোমকে বলা হয় মাস্টার ব্লুপ্রিন্ট। আর এইটা যারা বলতে পারবে ইনশাআল্লাহ ঢাকা ইউনিভার্সিটি আর মেডিকেলে প্রথম দিকে থাকতে পারবে। এটা হলো মাস্টার ব্লুপ্রিন্ট। আর মাস্টার মলিকিউল কাকে বলে আমি পড়িয়েছি, বলতে হবে। যারা বলতে পারবে ইনশাআল্লাহ ঢাকা ইউনিভার্সিটি আর এই মেডিকেলগুলোর একটা চান্স হবে ইনশাআল্লাহ। মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়। তাহলে এটা আমাদের জিনোমটা, এটা জিনোম। এতক্ষণ কি বললাম? জিনোম কাকে বলে। আমাদের কথা ছিল যে জিনোম সিকোয়েন্সিং। এখন জিনোম সিকোয়েন্সিং এর আগে আমরা এটা জিনোম পড়ায় নিলাম, তারপরে না সিকোয়েন্সিং আসবে। এখন দেখো জিনোম সিকোয়েন্সিং কাকে বলে। এখন সহজ ভাষায় নাও, আমি বলি লেখাপড়া একটা সহজ জিনিস, এটা আসমানি কোনো হয়ে আসে নাই। এগুলো সব তোমাদের আশেপাশে যা হচ্ছে পড়ানো, দেখি শেষের দিকে গল্প বলবো না। দেখো একটা সহজ ভাবে নাও, আমার দিকে তাকাও, বোর্ডের দিকে তাকানোর দরকার নাই। তোমরা জানো ডিএনএ এর মধ্যে কি আছে? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আছে, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন আছে, আর পেন্টোজ সুগার আছে, ডিঅক্সিরাইবো সুগার। তাই তো ডিএনএ এর মধ্যে কি আছে? চারটা নাইট্রোজেনাস বেস আছে, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন আছে। ওই যে বলছিলাম ঢাকা ইউনিভার্সিটি যাদের পড়িয়েছি। আর এখানে তো এই কয়টা চেঞ্জ হবে ডিএনএ তে, কিন্তু ডিঅক্সিরাইবো সুগার তোমাদের নিউক্লিক অ্যাসিডের ক্লাসে আমি পড়িয়েছি। বললাম যে ডিঅক্সিরাইবো সুগার তো সব ডিএনএ সব জায়গায় একই। তারপরে তোমাদের আরেকটা কি ছিল? ডিঅক্সিরাইবোজ সুগার, পেন্টোজ সুগার যেটা ছিল, আর নাইট্রোজেনাস বেস আর ফসফরিক অ্যাসিড বা ফসফেট ছিল। এই দুইটা তো এক্সচেঞ্জ হবে। এটা ডিএনএ অণুর দৈর্ঘ্য বরাবর একটু আগে দেখালাম যে এটিজিসি, কি বললাম? এটিজিসি মানে তো বোঝো, অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন। এইগুলো কোনটার পরে কোনটা সাজানো আছে, কোন সিকোয়েন্স। যেমন তোমাদের যখন আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা নেই বিভিন্ন সময় বলি যে রোলের সিকোয়েন্স অনুসারে আসো। যাদের রোল 001 সে আগে আসবে, তারপরে 002, এই সিকোয়েন্স অনুসারে, যে সিকোয়েন্স একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে। আর আমি যদি বলি এলো পাথারি আসো, তাহলে তো কোনো শৃঙ্খলা থাকবে না। তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার কথা ছিল, অনেককে নিছে অনেককে নিতে পারিনি। এই জন্য দেখো সিকোয়েন্স মানে একটার পর একটা, কোনটার পরে কোনটা আসবে। ডিএনএ অণুতে এই এটিজিসি কোনটার পরে কোনটা সাজানো আছে, এই সাজানোকেই বলে সিকোয়েন্স। কি বললাম? ডিএনএ অণুতে এটিজিসি বেসগুলো কোন অনুক্রমে কোনটির পর কোনটি সজ্জিত থাকে তা হলো জিনোম সিকোয়েন্স। আর এই জিনোম সিকোয়েন্সটা কোনটা আছে তুমি যে উদ্ঘাটন করবা যে পদ্ধতিতে, সেটার নামই হলো জিনোম সিকোয়েন্সিং। কি বললাম?
এটিজিসি ডিএনএ অণুর দৈর্ঘ্য বরাবর। এই যে আবার বিশ্বাস না হলে এখানে দেখো, তোমাদের বইয়ের পিছনে যাও, এই যে দেখো এখানে টি আছে, এ আছে, টি সি আবার আছে, জি আছে, দেখা যায়? এই যে দেখো কোনটার পরে কোনটা সাজানো আছে, এই যে দেখো এখানে এই যে টি আছে, এই যে এ আছে, জি আছে, সি আছে, আবার জি আছে, সি আসে। এটা কোনটার পর কোনটা থাকবে এটা স্রষ্টা নির্ধারণ করে দিয়েছেন যে কোনটার পরে কোনটা থাকবে, দেখা যাচ্ছে? এখন দেখো এই কোনটার পরে কোনটা সাজানো আছে সেটাই হলো জিনোমের সিকোয়েন্স, সংক্ষেপে বলে জিনোম সিকোয়েন্স। আর এই সাজানোর পদ্ধতিটা তুমি যে উদ্ঘাটন করবা কোনটার পরে কোনটা আসে সেটাই হলো জিনোম সিকোয়েন্সিং বা ডিএনএ সিকোয়েন্সিং। আর জিনোম সিকোয়েন্সিংটার প্রবর্তক হলেন হচ্ছিল ডক্টর এফ স্যাঙ্গার, যিনি এই কাজের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। এখন দেখো পাটের জিনোম রহস্য। এই যে এখানে পাট গবেষণা ইনস্টিটিউট, এই যে তোমার মানিক এভিনিউ বলে নাকি, এটা যে সংসদ ভবনের সামনে, আর এদিকে যে ফার্ম গেট খামার বাড়ির সামনে, আমি কয়েকবার গিয়েছি আর কি। এটা এই জিনোম সিকোয়েন্সিং এটার তথ্য আনার জন্য গিয়েছিলাম। বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম এবং তার সহযোগীরা তুষা পাটে, এই যে বৈজ্ঞানিক নাম শিখো কর্করাস অলিটোরিয়াস, আর একটা আছে কর্করাস ক্যাপসুলারি, জিনোম সিকোয়েন্সিং তারা পাটের জিনোম রহস্য উন্মোচন করেছেন। পাটের বেস পেয়ার, এই যে নাইট্রোজেনাস বেস অ্যাডিনিন, এইরকম পেয়ার আছে 120 কোটি। কত আছে? 120 কোটি। তার মানে হলো 240 কোটি এটিজিসি আছে। এটা এরা কোন ক্রমে সজ্জিত হয় তা জানা হয়েছে। বিজ্ঞানীদের ধারণা জিনোম সিকোয়েন্সিং জানার ফলে এখন উদ্ভাবন করা সম্ভব হচ্ছে মিহি আঁশের পাট, মানে আঁশটা একটু চিকন হবে, তাহলে তোমাদের গায়ের এই জামা কাপড়গুলো আরো মিহি হবে। সবাই তো ওই যে মসলিনের মতো চায়। তারপরে শীতকালে কোন পাট জন্মানো যায়, তারপরে কোন পাট সহজে পচে। ওই গ্রামে গেলাম, দেখা মানুষ এখন কি কষ্ট করে যে এই পাটগুলো পচাচ্ছে, পচে ওখান থেকে পাটের আঁশ বের করতেছে। তারপরে দেখে একজন দেখলাম যে ওই ইয়ে দিয়ে নিছে, কয়েল দিয়ে নিছে, মশা কামড়াচ্ছে। তারপরে পোকা প্রতিরোধক পাট উৎপাদন, ঔষধি, যে পাট দিয়ে ওষুধ উৎপন্ন করে, তুলার মতো শক্ত আঁশের পাট ইত্যাদি। কিছুদিন আগে ডক্টর মাকসুদুল আলম স্যার মৃত্যুবরণ করেছেন আর কি। আর আমি এখানে পাট গবেষণায় মাঝে মাঝে যেতাম। এরপরে আসো যে ফসলি উদ্ভিদের জিনোম সিকোয়েন্সিং করেছে। যে মুগ ডাল বাংলাদেশের একটি অন্যতম ডাল উৎপাদনকারী উদ্ভিদ, কিন্তু হলুদ মোজাইক ভাইরাসের কারণে এই ফসলের উৎপাদন অনেক অংশে হ্রাস পায়। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম স্যার ও তার গবেষণা সহযোগী দল বাংলাদেশে মুগের হলুদ রোগ উৎপাদনকারী ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করেন। বলছিলাম না যে আমার যে স্যারের কথা আসে ওই স্যারের কথাই বলবো। এই তোমাদের যখন ক্লাস এটা রেডি করতেছিলাম তখন এই ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম স্যারকে ফোন দিলাম। আমার সবচেয়ে ভালো লাগছে যে আমি ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে স্যার বললেন, মোস্তফা তুমি কেমন আছো? তা আমার এটা শুনে খুব দিলটা ভরে গেল যে ককবে পাস করে আসছি, স্যার এখনো নাম মনে রাখছেন। এবং উনি আমাদের হলে, আমি এফএইচ হলে থাকতাম, আমি থাকতাম 214 নাম্বার রুমে, স্যার থাকতেন হচ্ছে হলো 338 নাম্বার রুমে থাকতেন, এবং পাশে 337 নাম্বার রুমে ডক্টর জসিমউদ্দিন স্যার নামে আরো দুই স্যার। আমরা ওনাদেরকে হলেকে দুইজনকেই বড় ভাই হিসাবে পেয়েছি, এখন আমাদের শিক্ষক এবং অধ্যাপক। তা স্যার এই মসুর ডালের যে জিনোম, মুগ ডালের জিনোম সিকোয়েন্সিংটা করেছেন। তা আমি দেখো তোমাদের বইয়ে আমি এখানে একটু শর্টকাট করে গেছি, কারণ হচ্ছে সত্যি কথা বলে দিই। দেখো এখানে লেখা আছে যে জিনোম, ইনি আরএনআই পদ্ধতি ব্যবহার করে হলুদ মোজাইক ভাইরাস প্রতিরোধী জাত। তা আমি এইটা কেন এখানে তোমাদের বইয়ে দেখো লেখা আছে, বইটা দেখে নাও। আমি একটু সত্যি কথা বলেই দিই কেন স্যারকে ফোন দিলাম, যে স্যারকে যে আরএনআই পদ্ধতি ব্যবহার করে হলুদের মোজাইক ভাইরাস করছেন। আরেকটা দেখে নাও, পরে আসবো যে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা প্রতিষ্ঠান আরও কয়েকটি প্রতিষ্ঠানের এইরকম তোমার এই যে মডেল করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করেছেন, এই যে বিসিএসআইআর। তোমরা জানো অনেকগুলো, বাংলাদেশে মনে হয় সবচেয়ে বেশি বিসিএসআইআর। আর ওখানে যারা ওই যে বিজ্ঞান মেলায় প্রজেক্ট দাও, আমার সঙ্গে ক্লাসমেট নাদিরা আছে, তানজিলা আছে, হাবিব ভাই আছে, অনেকেই আছে, নজরুল আছে, এদের কাছে যাবা, যারা আমার এই যে বিজ্ঞান মেলা আসছে, বিজ্ঞান মেলায় যাবা, এর মধ্যে অনেকেই গেছে। তা বিসিএসআইআর দেখো তোমাদের কলেজের সামনে বিসিএসআইআর দেখতেছো, এটা বইয়ের মধ্যে যে দিয়ে দেওয়া হয়েছে, তোমাদের পুরাতন বইয়ে নাই, এই নতুন বইয়ে এটা ঢোকানো হয়েছে। এই যে এখন যেটা করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং এরা করছে। এখন দেখো, তা আমি কেন এই যে এখানে আরএনআই পদ্ধতি, আমার আরএনআই পদ্ধতিটা আমি ভুলে গেছিলাম। পরে এই জন্য স্যারকে ফোন দিলাম যে স্যার আমি তো এই যে আরএনআই পদ্ধতি আপনি ব্যবহার করছেন, এই আরএনআই পদ্ধতিটা কি? এটা অবশ্যই যে বিদেশি সংস্থা স্যারের সাহায্য নিয়ে করছে, কিটা আইসিজিএবি এর আর্থিক সহায়তায় টমেটোর পাতা কোঁকড়ানো রোগের জিনোম সিকোয়েন্সিং করছে। তো আমি স্যারকে জিজ্ঞাসা করলাম
যে স্যার আরএনআই পদ্ধতিটা কি তোমাদের জানা আছে। স্যার সহজ ভাষায় বললো যে ট্রান্সক্রিপশনে যে আরএনএ উৎপন্ন হয়, এই আরএনএর মধ্যে এই আরএনএটাকে আরই করতে দেওয়া হয় না, আরএনএটাকে আবার তোমার রেপ্লিকেশন করতে দেওয়া হয় না। এই এই পদ্ধতি ব্যবহার করছে। তোমাদের পড়াইছি ডিএনএ থেকে এমআরএনএ উৎপন্ন হয়, এটাকে বলে ট্রান্সক্রিপশন। এই ট্রান্সক্রিপশনে যে আরএনএ তৈরি হয়, এই আরএনএটাকে আর তোমার দ্বিতন করতে দেওয়া হয় না। এই পদ্ধতিটা ব্যবহার করে ইনি এটা উৎপাদন করেছেন। তো এইরকম আমি এই জন্যই স্যারকে ফোন দিয়েছিলাম, কাজের ক্ষেত্রেই ফোন দিই, যে এই জন্য আমি ওইটা আরএনআই পদ্ধতি মনে করলাম স্যারকে যদি না পাই, পরে দেখলাম যে ফোন দিয়ে পেয়েছি, এই জন্য এটা বলে দিলাম আরএনআই পদ্ধতিটা কি। আমি স্যারকে জিজ্ঞাসা করলাম ওইটা আই হচ্ছিল, এই যে আরএনআই হচ্ছে হলো তোমার ওই আরএনএটাকে ওইটা স্যার কি বললো যে ডিলিট করে দেওয়া বা ইন্টারফেয়ার করা, আরএনএটা থেকে ইন্টারফেয়ার করা, ওখান থেকে আই আসছে। স্যার আমাকে যতটুকু ফোনে বললেন, আমার যতটুকু মনে আছে এটা। তো এখন বলি এই লেখাপড়া আমি বারবার বলতেছি, এটা তোমাদের এটা কোনো ওহি আসে নাই আমার কাছে, এগুলো সব বইয়ে আছে। আর এই যে চারপাশে যা কিছু সবাই গবেষণা করে পাচ্ছে। তোমাদের যেটা বলতেছিলাম যে লেখাপড়া তোমাদের চারপাশে যা কিছু আছে এগুলোই লেখাপড়া, এগুলোই গবেষণা করে একজন একটা উৎপাদন করছে, এটা বইয়ে গেছে। আমি আরেকটা কথা আগামী ক্লাসে বলবো না, আজকে আর নাই বললাম, এগুলো গবেষণা করে যেটা পেয়েছে এটাই বইয়ে দেওয়া হয়েছে। সেদিন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক স্যার মোজাদ্দেদ আল ফেসানি স্যার, উনি আমাকে ফোন দিয়ে বলতেছিল যে মোস্তফা ওই যে ন্যানো ফিল্টার তৈরি করা হয়েছে শৈবাল থেকে, তুমি কি এটা জানো তোমার ছাত্রদের? আমি বললাম যে স্যার হ্যাঁ আপনার একটা জার্নালে আসছে। পরে উনি আমাকে ফোন দিয়ে বললেন, তখন এইটা তোমার ওই হাসান স্যারের বইয়ে এবার নতুন এডিশনে দেখো শৈবালের মধ্যে দেওয়া আছে, তোমাদের বইয়ে নাই নতুন। তা আমাদের মাহবুবুর রহমান স্যার বলতেন যে বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা করে যেগুলো পান ওইগুলো বইয়ে আসতে আসতে 5-10 বছর সময় লাগে। আর ওই যেসব বিজ্ঞানী করেন ওইগুলো উদ্ভাবন ছাত্রদের সঙ্গে সম্পর্ক থাকে, স্যাররা এটা জানায় দেন। যেমন আমার খুব এটা ভালো লাগছে যে মোজাদ্দেদি স্যারের মতো স্যার, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর, উনি আমাকে ফোন দিয়ে বললো যে তোমার ছাত্রদের এটা পড়াইয়ে দিও, এবং হাসান স্যারের বইয়েও এটা দিয়ে দিয়েছেন উনি। এখন যেটা বলতেছিলাম লেখাপড়া এগুলো আসমান থেকে কোনো হয়ে আসে নাই। আমি আরো ভালো লাগছে যে আমি কয়েকদিন আগে এরকম গ্রামে বেড়াতে গেলাম, গ্রামে বেড়াতে গিয়ে দেখি যে জোনাকি পোকা জ্বলছে। তা আমার যে ক্যামেরাম্যান ছিল উনি বলেন এই যে আপনি জোনাকি পোকা ওই দিন পড়ালেন, তো জোনাকি পোকা ছাত্রদের আগে এটা দেখায়নি, তোমাদের দেখে নাও যে যে জোনাকি পোকার জিনের কারণে লুসিফেরেজ এনজাইম ওই লুসিফেরিন উৎপন্ন করে, এই জন্য তোমার জোনাকি পোকা। আগে বলিনি। হ্যাঁ, আমি যখন গ্রামে গেলাম, তা তখন আমার ক্যামেরাম্যান আগের ক্লাসে যিনি রেকর্ড করছিলেন উনি আমার সঙ্গে ছিলেন। তো ওই যে বললাম পাট জাগ দিয়ে পাট তৈরি করতেছে, ওখানেই ঘোর অন্ধকার এসে রোদে বাঁশের ঝাড় অন্ধকার, ওখানে একটা জোনাকি পোকা জ্বলছে, আমার রুমের মধ্যে এসে পড়ছে। তা আমার যে ক্যামেরাম্যান ছিলেন উনি আমার সঙ্গে ছিলেন, আরো 2 জন ছিলেন, একটা ছেলে ক্লাস 7-এ পড়ে আর একজন স্টুডেন্ট বললাম উনি ক্লাস 8-এ পড়েন। তার মানে যে ওই আমার যে ক্যামেরাম্যান উনি বললেন যে আপনি ছাত্রদের জোনাকি পোকা পড়ালেন, এই জোনাকি পোকা দেখাই দিলে ভালো হয় না? আমার খুব খুশি লাগছে যে যাক এরকম একজন ক্যামেরাম্যান আমার আছে যে উনি এটা স্মরণ করায় দেয় আমার ইসের কথা, লেখাপড়ার কথা। পরে উনি বললেন যে আপনি এটা দেখান। পরে শুধু তাই না, আমি যখন এই জোনাকি পোকাটা বেডের উপর দেখাচ্ছিলাম, ওটা রঙিন বেডশিট ছিল, ওইটা ভালো দেখা যাচ্ছিল, তখন ওই যে ক্লাস 7-এ পড়ে যে ছেলেটা সে বললো যে আমি বললাম যে একটা কিছু এখানে বিছাও, সে সাথে সাথে গায়ে থেকে তার কালো গেঞ্জি খুলে দিছে। আর তারপরে আমি ওখানে জিজ্ঞাসা করলাম আর যে 8ম শ্রেণীতে পড়ে ওনাকে, এই বলো এই তোমার জোনাকি পোকা কোন পর্বের প্রাণী? উনি ঠিকই বলতে পারছে। এখন আপনাদের বলতে হবে জোনাকি পোকা কোন পর্বের প্রাণী। উনি ক্লাস 8-এ পড়া বলে দিলাম ছাত্রী আর কি, জিজ্ঞাসা বলতে পারছে। আর আপনারা হচ্ছে হলো 12 ক্লাসে পড়েন, আপনাদের বলতে হবে জোনাকি পোকা কোন পর্বের এবং তার বৈজ্ঞানিক নাম কি। এখন দেখেন এটা বলেই শেষ করে দেব। দেখো জোনাকি পোকা এই যে নিপজিনের কারণে সরি লুসিফারেজ এনজাইম লুসিফেরিনের কারণে এই যে মিটমিট করে জ্বলছে। দেখছে পোকাটা ভালো মতো দেখো।
কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, গেল রাস্তা। দেখো, তারপরে তোমরা অনেকেই গ্রামের ছেলে আছো, গ্রামে গিয়ে একটু দেখো। আর বলছি যে লেখাপড়া কোনো অভি আসে না, সব আশেপাশে যা কিছু আছে এগুলো লেখাপড়া গল্পের আকারে নাও। আর বলছিলাম এসব আজে বাজে কমেন্ট মোটেও পছন্দ করি না। এই অপরাধী শনাক্তকরণ, জিনোম সিকোয়েন্সিং এর ব্যবহার, ওখানে গিয়ে কিন্তু ডিটেলস আমি বলবো। এখানে লেখাপড়া, এখানে তোমাদের সাথে রসিকতা করে না এগুলো কিন্তু। আর ওই যে অপরাধী শনাক্তকরণের মধ্যে সব অপরাধী কিন্তু ধরা যায়। আমি পরবর্তী ক্লাসে পড়াবো। আজকে আর শেষ হলো না, ইনশাল্লাহ সবাই ভালো থেকো, লেখাপড়া করো। ঠিক আছে, থ্যাংক ইউ।